আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবার আমাদের রেগুলার ক্লাসে ফিরে আসলাম। তো আজকে আমরা আবার সায়েন্স কেয়ার একাডেমির পক্ষ থেকে আমাদের রেগুলার ক্লাসটা নিব এবং আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে আমাদের ভেক্টরের উপরে, অর্থাৎ আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ভেক্টরের উপরে। এটা হচ্ছে সেই অধ্যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট অধ্যায়। অবশ্যই আমাদের সামনে আমরা যত কিছু শিখবো, যতগুলো চ্যাপ্টার শিখবো, তার মধ্যে এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইটার কনসেপ্ট প্রায় মোস্ট অফ দ্য কেসেসে এটা থাকে, ঠিক আছে। এবং ফিজিক্সের আমাদের সেকেন্ড চ্যাপ্টার এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের অবশ্যই অবশ্যই বুঝতে হবে এবং এটা বোঝার জন্য আমাদের এটার কিছু ম্যাথ আমাদের পারতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক ভেক্টরের অধ্যায়টা। এটা আমরা ভেক্টর যদি বলি তাহলে আমরা ক্লাস 9-10 পড়ে আসছি, ঠিক আছে। আমরা ভেক্টরের বিভিন্ন জ্যামিতিক বিভিন্ন প্রমাণ দেখছি, ঠিক আছে। ভেক্টর কাকে বলে বা ভেক্টর কি এই সংক্রান্ত আমরা বিভিন্ন টপিক দেখছি, ঠিক আছে। তো আমরা জানি যে ভেক্টর হচ্ছে একটা রাশি, ঠিক আছে। ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি, ঠিক আছে, সেগুলোকে আমাদের কি বলা হয়, রাশি বলা হয়, ঠিক আছে। যেমন এটার ওয়েট আছে, এটাকে আমরা মানে বলতে পারবো যে এটার ওয়েট কত, এটা একটা রাশি, ঠিক আছে। তারপর হচ্ছে এটার লেন্থ কত, ঠিক আছে, এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিভিন্ন জিনিস আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ একটা জিনিসকে আমরা আইডেন্টিফাই করতে পারি কোনো একটা নির্দিষ্ট প্রপার্টি দ্বারা, ঠিক আছে। এটাকে বলা হয় তোমার রাশি। তো ভেক্টর হচ্ছে একটা এক ধরনের রাশি, ঠিক আছে। এটাকে বলা হয় দিক রাশি। তো রাশি, দিক রাশি, এটা হচ্ছে অদিক রাশি, দিক রাশি, এটা দুই টাইপের হয়ে থাকে, একটা দিক রাশি একটা অদিক রাশি, ঠিক আছে। যদি ভেক্টর রাশিটাকে বলা হবে অবশ্যই দিক রাশি, অর্থাৎ এই রাশিটার দুইটা জিনিস থাকবে, দুইটা মেইন প্রপার্টি থাকবে। একটা হচ্ছে আমাদের মান অর্থাৎ ম্যাগনিটিউড, আর একটা থাকবে হচ্ছে আমাদের দিক, ঠিক আছে। ম্যাগনিটিউড থাকবে, একটা ডিরেকশন থাকবে, ঠিক আছে, দিক অথবা ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা, তো ভেক্টরের আমরা জানি কি, ভেক্টরটা মান থাকবে, একটা ডিরেকশন থাকবে, ঠিক আছে। এবং ভেক্টরের দেখতে কেমন হবে, ভেক্টরটা আমরা নরমালি এইভাবে প্রকাশ করে থাকি, ঠিক আছে। এটা ধরেন আমরা এ ভেক্টর প্রকাশ করলাম, অর্থাৎ এই ভেক্টরটার একটা মান থাকবে, ধরে নাও এই মানটা আমরা ধরলাম 5 একক। এবং দেখো আমরা শুধু 5 একক বলে কিন্তু থামি নেই, ঠিক আছে। আমি কিন্তু বলি নেই 5 একক। ধরেন আমি যদি আমার ক্ষেত্রে একটা সংজ্ঞা দিই, তাহলে ধরেন আমি 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি। এখন আমি 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি, এটা একটা রাশি, ঠিক আছে, যে আমি 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি, এটা হচ্ছে রাশি। কিন্তু আমি কিন্তু বলি না কোন দিকে আমি অতিক্রম করছি, পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ, সামনে না পিছনে, কোন দিকে, এটা আমি উল্লেখ করি নাই। যখন এই টার্নটা এসে পড়বে, সামনে পিছনে উত্তর দক্ষিণ দিকের ব্যাপারটা এসে পড়বে, তখনই সেটা কি হবে, আমাদের ভেক্টর আন্ডারে পড়বে, ঠিক ঠিক আছে। তো দেখো এটা একটা লেন্থ ছিল যেটা হচ্ছে 5 একক ছিল, 5 ইউনিট ধরলাম। এবং এই ইউনিটটা দেখো আমাদের সোজা ডান বরাবর গেছে, যেহেতু ডান দিকে চলে গেছে, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এবং এই রাশিটা তাহলে কি থাকবে, একটা দিক এবং মান থাকবে। এগুলো আমরা পড়ে আসছি, খুব জেনারেল কনসেপ্ট। এখন আমাদের যে জিনিসটা আরেকটু ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের ভেক্টরটার দুইটা মানে দুইটা ভেক্টর কখন সমান অসমান, ঠিক আছে, বিপরীত বিভিন্ন জিনিস হয়, এই কনসেপ্ট গুলা শেখা, ঠিক আছে। এটা আমরা দেখবো এখন। আচ্ছা, দুইটা ভেক্টরকে আমরা সমান বলবো তখনই যখন সেই দুইটা ভেক্টর তিনটা শর্তকে স্যাটিসফাই করবে। একটা হচ্ছে যদি তাদের ধারক রেখা সমান হয়, মানে ধারক রেখা একই হয়, যদি তাদের ধারক রেখা এক অথবা সমান্তরাল হয়, ঠিক আছে, সমান্তরাল হয়। আচ্ছা, তারপরে দুই, যদি তাদের মান অথবা দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে, যদি তাদের মান, তো দাঁড়াও, যদি তাদের মান সমান হয়, ঠিক আছে, সমান হয় এবং তাদের দিক সমান হয়, এবং সরি সমান মানে দিক একই হয়, দিক একই হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই তিনটা শর্তকে যদি তারা স্যাটিসফাই করে, তাহলে আমি বলতে পারবো, ধরে নাও এই তিনটা যদি শর্তকে দুইটা ভেক্টর স্যাটিসফাই করে, তাহলে অর্থাৎ ফলো করে, তাহলে আমরা বলতে পারবো ওই দুইটা ভেক্টর হচ্ছে কি পরস্পর সমান। অর্থাৎ আমি কি বলছি, যে দুইটা ভেক্টর, আমি ধরে নাও এ ভেক্টর এবং বি ভেক্টর দিলাম, এ বি এ এবং এ এবং বি ভেক্টর যদি ধরে নাও, এদের ধারক রেখা যদি সেম হয় অথবা সমান্তরাল হয়, এই পার্সপেক্টিভে এ এবং বি হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। যদি সমান্তরাল হয় এবং
তাদের মান যদি সমান হয়, আমি এটার মান যা ধরছি অর্থাৎ এটা 5 একক, এটা 5 একক ধরছি, একই সাথে এদের দিকও যদি একই হয়, অর্থাৎ এই ভেক্টরটা ডান দিকে গেছে এবং বি ভেক্টরটা কিন্তু ডান দিকে গেছে, সেই ক্ষেত্রে আমরা এ এবং বি কে সমান ভেক্টর বলবো। ঠিক আছে, এই তিনটা থেকে যদি একটা আমাদের স্যাটিসফাই না করে, অর্থাৎ শর্ত যদি পূরণ না করে, তাহলে সেটাকে আমরা কি বলবো না, সমান ভেক্টর বলবো না। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখো ধারক রেখার আমি একটা কথা বলছি। ধারক রেখাটা আসলে কি? ধারক রেখাটা হইতেছে জাস্ট একটা ইনফিনাইট লাইন। ঠিক আছে, তো ধরে নাও আমি যে কোনো একটা জায়গায় পয়েন্ট বসাইলাম এক্স ওয়াই কোঅর্ডিনেটে। এখন ওই পয়েন্টে ধরে নাও যদি অসীম দিকে ডানে খালি বিস্তৃত হইতেই থাকে, হইতেই থাকে, ঠিক আছে, বিস্তৃত হইতেই থাকে, বিস্তৃত হইতে থাকে, এবং বাম দিকেও সে যদি অসীমভাবে বিস্তৃত হইতেই থাকে এইভাবে, তাহলে এটাকে বলা হবে একটা ধারক রেখা। ঠিক আছে, এই টার্মটাকে বলা হবে একটা ধারক রেখা সহজ ভাষায়। এখন এই ধারক রেখার উপরে আমি যদি একটা সরল রেখা টানি, ঠিক আছে, একটা সরল রেখা টানি, ধরুন এটা এতটুকু, এবং এটা যদি একটা নির্দিষ্ট দিক আমি চিহ্নিত করে দেই, তাহলে এতটুকু রেখাটাকেই বলা হবে আমাদের একটা ভেক্টর। ঠিক আছে, যার কি একটা দিক থাকবে নির্দিষ্ট, যার একটা কি ধারক রেখা থাকবে, কারণ এটা এই মানে এটা কি এই ধারক রেখার উপর অবস্থিত, অর্থাৎ এই ধারক রেখাটা এই ভেক্টরটাকে ধারণ করতেছে, এর জন্য এর নাম হচ্ছে ধারক রেখা হয়েছে, এবং এই ধারক রেখাটা হচ্ছে ইনফিনাইট ভাবে দুই দিকে বিস্তৃত হতে থাকবে। ঠিক আছে, আর যেহেতু এই ভেক্টরটা এই ধারক রেখার উপর অবস্থান করছে, অর্থাৎ এই ভেক্টরে একটা ধারক রেখা আছে এবং এর একটা মান আছে, তাই এটা একটা ভেক্টর। ঠিক আছে, এখন আমি যদি আরেকটা ভেক্টর টানি, এটার উপরে যদি আরেকটা ভেক্টর টানি, ঠিক আছে, দেখো এটার মানও আমার 5ই ধরছি, অর্থাৎ এখান থেকে নিয়ে এই পর্যন্ত, ঠিক আছে, আমি এটাই দিই, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটার মানও 5, এই ভেক্টরটার মানও 5, ফার্স্টটা ছিল এ, আমি পরেরটা ধরলাম বি। ঠিক আছে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরও কিন্তু সমান হবে, কারণ কি এ বি ভেক্টরের ধারক রেখা কিন্তু এ ভেক্টরের ধারক রেখার সমান, মানে একই ধারক রেখা, সে হচ্ছে এই ধারক রেখাটার উপরে অবস্থান করতেছে এবং এর মানও হচ্ছে 5 এবং এর দিকও হচ্ছে এর দিকে, তাহলে কি এ ভেক্টর এবং বি ভেক্টরের কিন্তু দুইটা এই মানে তিনটা টার্মই কিন্তু সে ফলো করতেছে, এই তিনটা শর্ত কিন্তু ফলো করতেছে। তার মানে আমি তখন কি বলতে পারবো, এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। ঠিক আছে, তো এটা হচ্ছে দুইটা ভেক্টরের সমান হওয়ার শর্ত। আচ্ছা, এখন আসো একটা গুরুত্বপূর্ণ টার্ম, যে ভেক্টর বিপরীত কখন হবে। বিপরীত ভেক্টর আমি কখন বলবো? বিপরীত ভেক্টর আমি তখনই বলবো যখন দুইটা ভেক্টরের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে, মানও সেম থাকবে, অর্থাৎ এই দুইটা জিনিসকে সে স্যাটিসফাই করবে, দুইটা জিনিসকে সে ফলো করে চলবে, বাট তাদের দিক বিপরীত হবে। ঠিক আছে, অর্থাৎ ধরে নাও এখন আমি যদি এই বি ভেক্টরটাকে এ ভেক্টরের বিপরীত ভেক্টর বলতে চাই, তাহলে কি হইতে হবে, এ বি ভেক্টরটাকে অবশ্যই এই ধারক রেখার উপরে হইতে হবে অথবা সমান্তরাল হইতে হবে এর সাথে। দেখো বি রেখাটা এর সাথে সমান্তরালে আছে, তারপরে কি হইতে হবে, বি রেখাটার মান অর্থাৎ ম্যাগনিটিউডটা, বি ভেক্টরের যে ম্যাগনিটিউড থাকবে সেই ভেক্টরের মানে ম্যাগনিটিউডটা এ ভেক্টরের ম্যাগনিটিউডের সমান হইতে হবে। এটার ম্যাগনিটিউড 5 একক, তার মানে কি এই দুইটা প্রথম দুইটা শর্ত স্যাটিসফাই করে ফেলছে। কিন্তু এখন আমি যদি বলি এই বি এর দিকটা এই দিকে না হইয়া এই দিকে, তাহলে দেখো বি ভেক্টরের মানও এ ভেক্টরের মানের সমান, বি ভেক্টরটা এ ভেক্টরের সমান্তরাল, এটাও ঠিক আছে, কিন্তু এর দিক জাস্ট চেঞ্জ হয়ে গেছে, যার ফলে কি হবে, এই বি ভেক্টরটা এখন এ ভেক্টরের বিপরীত ভেক্টরে পরিণত হবে। ঠিক আছে, তো তখন আমরা কি বলবো, বি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের বিপরীত ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো সদিশ ভেক্টর কাকে বলে, সদৃশ ভেক্টর কাকে বলে এই টার্মটা আমরা শিখবো। সদৃশ ভেক্টরটা জাস্ট কিছুই না, সদৃশ ভেক্টরটা এই ফার্স্টের এই দুইটা টার্মে আমাদের মানে এই প্রথম এবং ফার্স্টের দুইটা না, প্রথম এবং তৃতীয় টার্মটা আমাদের ফলো করবে। অর্থাৎ মনে করো আমি এ একটা ভেক্টর টানলাম এবং বি একটা ভেক্টর টানলাম, দেখো এ ভেক্টরের দিক যা বি ভেক্টরের দিকও তা। ঠিক আছে, এ ভেক্টরটা কি না, বি ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরের সমান্তরাল, কিন্তু বি ভেক্টরের মানটা কিন্তু এ ভেক্টরের মানের সমান না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এ এবং বি ভেক্টরটাকে আমরা সদৃশ ভেক্টর বলবো। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল সদৃশ ভেক্টরের কনসেপ্ট। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হইতাছে, দেখো কি আমরা ভেক্টরকে আসলে কয় ভাবে প্রকাশ করতে পারি।
ভেক্টরের প্রকাশের কয়েকটা টার্ম আছে। ধরুন আমি যদি একটা ভেক্টর এ দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা এটার মাথার উপরে একটা তীর চিহ্ন দিই, ঠিক আছে? এটা দ্বারা আমরা ওই ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। আবার আমি ওই ভেক্টরটাকে বোল্ড হরফে লিখতে পারি, ঠিক আছে? বোল্ড হরফে লিখতে পারি হবে, এটা দ্বারা একটা ভেক্টরকে প্রকাশ করা হয়, ঠিক আছে? অথবা ওই ভেক্টরের উপরে জাস্ট একটা বার চিহ্ন দিতে পারি, তাহলে ওইটা আমাদের একটা ভেক্টরকেই প্রকাশ করবে। তো এই তিনটার মাধ্যমে আমরা, তিনটা সাংকেতিক চিহ্ন দ্বারা আমরা একটা ভেক্টরকে প্রকাশ করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এইটা, কারণ এটা লেখাটা আমাদের সব ক্ষেত্রে আমরা ফলো করি, ঠিক আছে? তো আমরা সবসময় এই জিনিসটা ফলো করার চেষ্টা করব। আচ্ছা, এখন আসো আমরা সমান ভেক্টর দেখছি, ঠিক আছে? সবকিছু দেখছি। এখন আমরা একটা টার্ম শিখবো শূন্য ভেক্টরের টার্ম, ঠিক আছে? আমরা জানি কি, যদি আমরা বলি একটা কোনো কিছুর একটা দৈর্ঘ্য শূন্য, এই কথাটার অর্থ আসলে কি বোঝায়? এই কথাটার অর্থ আসলে বোঝায় যে ওই কোনো কিছুটা হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে? অর্থাৎ ওর কোনো দৈর্ঘ্য নাই। যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য শূন্য হয়, তার মানে কি ওটার কোনো দৈর্ঘ্য নাই, ঠিক আছে? তো ঠিক একইভাবে ভেক্টরের ক্ষেত্রেও এই টার্মটা আসলে আসে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর আসলে কাকে বলে? যেই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে শূন্য, অর্থাৎ একটা জাস্ট পয়েন্ট, ঠিক আছে? একটা জাস্ট পয়েন্ট, এর কোনো মান নাই, এটাকে আমাদের শূন্য ভেক্টর বলা হয়, ঠিক আছে? শূন্য ভেক্টরের কোনো মান এবং দিক থাকবে না, এটাকে বলা হয় আমাদের শূন্য ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ভেক্টরের যোগ বিয়োগ এই টার্মগুলো শিখে আসছি আমাদের 9-10-এ। এটা আমরা আরেকবার একটু রিপিট করব, দেখবো ভালো বেরা। আমরা জানি ভেক্টরের কয়েকটা টাইপের যোগ আছে, ঠিক আছে? একটা আছে ত্রিভুজ টাইপের, একটা আছে আমাদের বিভিন্ন টাইপের যোগ আছে। এর মধ্যে আছে তোমার ত্রিভুজের যোগ, তারপর ত্রিভুজ সূত্রের যোগ, তারপর হচ্ছে আমাদের সামান্তরিকের যোগ, যেটা আমরা 9-10-এ পড়ে আসছি, ঠিক আছে? এছাড়া আরো কিছু সূত্র আছে যেটা আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে পাবো। বহু আমাদের আমাদের সামান্তরিকের সূত্র আছে, তারপর হচ্ছে আমাদের বহুভুজের সূত্র আছে, ঠিক আছে? তারপর আরো বিভিন্ন সূত্র আমাদের আছে। তো এর মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি নর্মাল ক্ষেত্রে, আমরা যেটা 9-10-এ পড়ে আসছি, সেটা হচ্ছে ত্রিভুজের সূত্র, ঠিক আছে? সেটা হচ্ছে কি ত্রিভুজের সূত্র, ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? ত্রিভুজের সূত্রটা আসলে কি বলে? ত্রিভুজের সূত্রটা বলে, যদি ধরে নাও আমি এই বরাবর একটা ভেক্টর আঁকি, যেটাকে আমি এ বি ধরলাম, এটাকে আমি এ ভেক্টর প্রকাশ করলাম, এটাকে এই ভেক্টরটাকে আমরা এ বি দ্বারা প্রকাশ করলাম। এই ভেক্টরের দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে আদি পয়েন্ট যেখান থেকে ভেক্টরটা শুরু হয়েছিল, পরবর্তীতে চলতে 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 একটা নির্দিষ্ট বিন্দু যে থামছে, এটাকে বলা হবে আমাদের অন্তবিন্দু। এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে অন্তবিন্দু, ঠিক আছে? একটা ভেক্টর যদি এইভাবে যায়, যাওয়ার পরে যদি এই ভেক্টরের অন্তবিন্দু থেকে আরেকটা ভেক্টর উদ্গত হয় যদি এই বরাবর যায়, সেটাকে ধরে আমরা ধরলাম বি ভেক্টর, ঠিক আছে? যদি যায়, সেক্ষেত্রে আমরা পড়ছিলাম এই দুইটা ভেক্টরের লব্ধি অথবা সমষ্টি কি দাঁড়াবে, অর্থাৎ এই দুইটা ভেক্টরের ফলাফল আসলে কি দাঁড়াবে? এই দুইটা ভেক্টরের ফলাফল দাঁড়াবে এই যে প্রথম ভেক্টরটা যে গেছিল, প্রথম ভেক্টরের যে আদি বিন্দু ছিল, সে আদি বিন্দু থেকে সেকেন্ড ভেক্টর অথবা শেষের ভেক্টরের অন্তবিন্দু, এই যে এই অন্তবিন্দুর সাথে মিলিত হয়ে যে ভেক্টরটা যাবে, সেটাই হবে হচ্ছে কি এই দুইটা ভেক্টরের লব্ধি অথবা সমষ্টি, ঠিক আছে? আমরা এটা দ্বারা কি করছিলাম, দুইটা ভেক্টরের লব্ধি অথবা সমষ্টি নির্ণয় করতে পারছিলাম। এটার মানে কি, যে এই ভেক্টরটা যদি এই বরাবর যায়, কোনো একটা বস্তুর উপর যদি আমি এই বরাবর একটা বস্তু মানে বল ক্রিয়া করি, এবং ওই এর সাথে একটা নির্দিষ্ট কোণ করে যদি আমি এই বরাবর একটা বল ক্রিয়া করি, তাহলে আলটিমেটলি ওই বস্তুটা কই যাবে? ধরুন আমি জাস্ট ভেক্টর একটা নর্মাল কনসেপ্ট তোমাদের বুঝাইতেছি। ধরুন আমি এই বিন্দুটার উপরে আমি এই বরাবর একটা বল ক্রিয়া করলাম, আর এই বরাবর একটা বল ক্রিয়া করলাম, তাহলে মানে আলটিমেটলি বস্তুটা আসলে কই যাবে, সেই যাওয়াটা আসলে আমাদের বলা হবে কি এই বস্তুটার মানে এই দুইটা ভেক্টরের লব্ধি আর কোন যেদিকে যাবে এই বস্তুটা আসলে সেদিকে যাবে। তাহলে আমি যদি এটাকে এক্সটেন্ড করে দিই বরাবর, ঠিক আছে, তাহলে এই বস্তুটা আসলে এই বরাবর যাবে, ঠিক আছে? অর্থাৎ এই বরাবর যদি আমি কোণ করা যায়, তাহলে এই বস্তুটা আসলে এই বরাবর যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আর কি লব্ধি মেইন করা, মানে লব্ধি বের করার মেইন টার্গেট। এটা আমরা ফিজিক্স শিখবো
তো এটা জাস্ট আমি একটা তোমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তোমাদের দিয়ে দিলাম। তো এটা ছিল আমাদের মেইনলি ত্রিভুজের সূত্র, দুইটা ভেক্টরের আমাদের লব্ধি কিভাবে বের করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো দুইটা ভেক্টরের লব্ধি আমাদের বের করতে হয়। প্রথম যে ভেক্টর থাকবে সেই ভেক্টরের আদি বিন্দু এবং শেষের ভেক্টরের অন্তবিন্দুদের মানে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শুরু করে আমাদের মানে শেষের ভেক্টরের অন্তবিন্দু পর্যন্ত যে ভেক্টরটা যাবে সেটা হবে এই দুটো ভেক্টরের সমষ্টি হলো, ঠিক আছে। আচ্ছা চলো, এখন আমরা ত্রিভুজের সূত্র শিখছি, এখন আমরা সামান্তরিকের সূত্র শিখবো। সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিকের সূত্র। আচ্ছা, তো সামান্তরিকের সূত্রটা আসলে কেমন? ধরে নাও আমার একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা ভেক্টর যাইতেছে, এই বিন্দুটা থেকে এই একটা ভেক্টর গেল, ধরে নাও এ বি, এটাকে আমরা এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, এবং এই বিন্দু থেকে আরেকটা ভেক্টর যাইতেছে, ধরলাম এটা আমরা সি ধরলাম, এবং এটাকে বি দ্বারা প্রকাশ করলাম। এই দুইটা ভেক্টর যে যাইতেছে, এই দুইটা একটা পয়েন্ট থেকে যে দুইটা ভেক্টর যে উদ্গত হইলো, এই দুইটা ভেক্টরকে যদি আমরা একটা সামান্তরিকের সন্নিহিত বাহু কল্পনা করি, একটা সামান্তরিকের সন্নিহিত বাহু কল্পনা করি। সন্নিহিত বাহু কি? ধরুন আমার একটা সামান্তরিক আছে, ঠিক আছে, এই সামান্তরিকের সন্নিহিত বাহু বলতে একটা নির্দিষ্ট পয়েন্টে যদি আমরা ধরি, তাহলে ওই পয়েন্ট থেকে যে দুইটা বাহু যাবে সেই দুইটা বাহুকে আমরা বলা হবে আমাদের সন্নিহিত বাহু, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা বাহু হচ্ছে কি সন্নিহিত বাহু, ঠিক আছে। এই বাহু কিন্তু সন্নিহিত বাহু হবে না, কারণ এই বাহু আর এই বাহু হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে উদ্গত হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমরা এই দুইটা ভেক্টর যে উদ্গত হয়েছে একটা পয়েন্ট থেকে, এই দুইটা ভেক্টরকে যদি আমরা একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হিসেবে কল্পনা করি, তাহলে এই দুইটা সন্নিহিত বাহু যখন কল্পনা করলাম এই দুইটা ভেক্টরকে, তখন এই দুইটা ভেক্টরের লব্ধি হবে কি এই সামান্তরিকের কর্ণ বরাবর, ঠিক আছে। এই সামান্তরিকের কর্ণ বরাবর হবে ওদের এ বি এবং এসি এর লব্ধি, ঠিক আছে। তখন আমরা এটাকে ধরে নাও আর দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তো আর এর মানটা আসলে কি হবে, আর এর মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? দেখো, আর এর মানটা আমরা যেভাবে নির্ণয় করতে পারবো সেটা হইতেছে, আমরা ত্রিভুজের সূত্রে কি বলে আসছি, দুইটা ভেক্টরের লব্ধি আসলে কি হবে, কিভাবে হবে। দেখো, আমি এই যে এই বিডি যে ভেক্টরটা টানলাম, এটাকে আমরা বি ভেক্টর বলতে পারি। কিভাবে বি ভেক্টর বলতে পারি? কারণ দেখো, এই ভেক্টরটা আর ভেক্টরটা, এই দুটো ভেক্টর কিন্তু সমান ভেক্টর, কেননা আমরা দেখতেছি এই ভেক্টর এবং এই ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। এই ভেক্টর এবং এই ভেক্টরের মানও সমান, কারণ এটা যেহেতু এতটুকু থেকে এতটুকু দৈর্ঘ্য যায়, এতটুকু থেকে এতটুকু দৈর্ঘ্যতা, তাহলে এই দুটো মানও সমান, তাহলে এদের দুটো ভেক্টর সমান্তরাল হলো, মানও সমান হলো, এবং এদের দিকও কিন্তু সমান। যদি দিক সমান হয় তাহলে কি আমরা বলতে পারবো না যে এই ভেক্টর আর এই ভেক্টর সমান, তাই কি না? আচ্ছা, যদি সমান হয় তাহলে দেখো আমরা এখন আরটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। দেখো, আমরা ত্রিভুজের সূত্র থেকে পড়ছি না, একটা ভেক্টরের আদি বিন্দু এবং এই ভেক্টরের যদি এই ভেক্টরের অন্তবিন্দু থেকে যদি আরেকটা ভেক্টর উদ্গত হয়, তাহলে এই ভেক্টরের অন্তবিন্দু এই দুটো সংযোগ রেখা হবে কি এই দুটো ভেক্টরের লব্ধি। তার মানে আমরা কি বলতে পারবো, আর যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এই দুটো ভেক্টরের লব্ধির সমান আমরা পেয়ে যাব কি এই আর ভেক্টরটা, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম, যদি দুইটা ভেক্টর একটা সামান্তরিকের সন্নিহিত বাহু হিসেবে যদি কল্পনা করা হয়, তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধি হবে ওই সামান্তরিকের কর্ণ বরাবর, ঠিক আছে, ওই সামান্তরিকের কর্ণ বরাবর, এবং তাদের মান হবে হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফলের সমষ্টি, ঠিক আছে। আচ্ছা, অথবা তাদের মানে লব্ধি হবে কি এই দুইটা ভেক্টরের যোগফলের সমষ্টি। তো আমরা সামান্তরিকের সূত্র শিখলাম। আচ্ছা, এখন আমরা বিয়োগের আরেকটা সূত্র শিখবো, ভেক্টরের বিয়োগের সূত্র। ভেক্টরের বিয়োগের সূত্রটা আসলে কেমন আমরা একটু দেখবো, সেটা মুছে ফেলাই। বিয়োগের সূত্র, বিয়োগের সূত্র। আচ্ছা, ধরে নাও আমার যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা ভেক্টর উদ্গত হয় এ বি এবং এ সি, অর্থাৎ আমি এটাকে এ ভেক্টর দিলাম এবং এটাকে বি ভেক্টর দিলাম, তাহলে এই দুইটা ভেক্টরের বিয়োগফল আসলে কি হবে? এই দুইটা ভেক্টরের বিয়োগফল হবে
এই শেষের ভেক্টরের অন্তবিন্দু থেকে নিয়ে প্রথম ভেক্টরের অন্তবিন্দুর দিকে গমনকারী ভেক্টর, এটাই হবে হচ্ছে কি এই দুটা ভেক্টরের বিয়োগফল। ঠিক আছে, এই দুটা ভেক্টরের বিয়োগফল অথবা লব্ধি। এবং এই লব্ধিটার মান, মানে এই ভেক্টরের মান অথবা লব্ধিটা আসলে সমস্যাটা আসলে কিরকম টাইপে আমরা কিভাবে বের করব, সেটা হইতেছে আমার এই যে এই সেকেন্ড ভেক্টরের অন্তবিন্দু থেকে শুরু করে যে ফার্স্ট ভেক্টরের অন্তবিন্দুতে যে গেল, সে ফার্স্ট ভেক্টর যেটা থাকবে অর্থাৎ এ ভেক্টর মাইনাস সেকেন্ড ভেক্টর, এইটাই হবে হচ্ছে এই লব্ধি ভেক্টরের মান। ঠিক আছে, আমার যদি দুইটা ভেক্টর, আমি আবার বলতেছি, দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে উদ্গত হয়, ঠিক আছে, এ বি এবং এসি, এই দুইটা ভেক্টর আমার নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে উদ্গত হইলো, যদি উদ্গত হয় তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা ভেক্টরের লব্ধি অর্থাৎ বিয়োগ ফলটা যেটা হবে সেটা হবে প্রথম ভেক্টর মাইনাস দ্বিতীয় ভেক্টর, এবং তাদের দিকটা কোন কোন দিকে থাকবে, সেকেন্ড ভেক্টর থেকে আমাদের প্রথম ভেক্টরের দিকে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে, অনেকে এখানে ভুল করে, তো এটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের, যখন দুইটা বিন্দুর থেকে মানে একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর মানে উদ্গত হইতেছে, তো সেই ক্ষেত্রে আমার দুইটা ভেক্টরের বিয়োগফলটা কি হবে, কি দাঁড়াবে, সেটা হবে সেকেন্ড ভেক্টর থেকে ফার্স্টের ভেক্টরের দিকে আমাদের, সেকেন্ড ভেক্টরের অন্তবিন্দু থেকে ফার্স্ট ভেক্টরের অন্তবিন্দুতে আমাদের যাবে, এবং তাদের মানটা দাঁড়াবে হচ্ছে প্রথম ভেক্টরের মান মাইনাস অথবা প্রথম ভেক্টর মাইনাস দ্বিতীয় ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ এ মাইনাস বি আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন আসলে আমাদের বিয়োগের ভেক্টরের বিয়োগ সূত্র আমরা শিখে ফেললাম। এখন আমরা ভেক্টরের স্কেলার গুণিতক শিখবো। ঠিক আছে, স্কেলার গুণিতকটা আসলে কি? আচ্ছা, স্কেলার গুণিতক কিছুই না, জাস্ট নরমাল একটা সিম্পল ওয়ার্ড। আমি একটা ভেক্টর আঁকলাম, ধরে নাও এবি। ঠিক আছে, এবি হচ্ছে আমাদের একটা ভেক্টর, আমি এটাকে এ দ্বারা প্রকাশ করলাম। এখন ধরে নাও আমি যদি এটাকে একটা কোন একটা স্কেলার মান দ্বারা গুণ করে দিই। স্কেলার মান মানে কি, নরমাল আমাদের যে কনস্ট্যান্ট যে সব মান যাদের কোনো দিক থাকে না, যেমন মনে করো 1 2 3 4 5 এরকম কনস্ট্যান্ট। ঠিক আছে, এরকম কনস্ট্যান্ট মানগুলোকে বলা হয় স্কেলার, স্কেলার পার্ট। ঠিক আছে, অথবা স্কেলার মান যাদের কোনো দিক থাকে না, 1 2 3 এগুলোর কোনো দিক নাই। তো আমি যখন এই কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা একটা ভেক্টরকে গুণ করে দিব, তো সেটাকে আসলে বলা হবে আমাদের ভেক্টরের স্কেলার গুণিতক। ধরুন আমি এই ভেক্টরটার সাথে 3 গুণ করে দিলাম, যদি 3 গুণ করে দেয় সেই ক্ষেত্রে আসলে আমাদের চিত্রটা কি দাঁড়ায়, আসলে এখানে মেইনলি হইতাছে কি, এখানে মেইনলি যে জিনিসটা হইতাছে এই ভেক্টরটার সাথে আমার 3টা পাওয়ার আরো গুণ হইতাছে, অর্থাৎ এই ভেক্টর এখন কি, এই ভেক্টরের মানটা 3 গুণ হয়ে যাবে, বাট ভেক্টরটা যেরকম ছিল সেরকমই থাকবে, জাস্ট ভেক্টরের মানটা 3 গুণ হয়ে যাবে, কিন্তু দিক সেম থাকবে। ঠিক আছে, এটাই হইতেছে একটা ভেক্টরকে স্কেলার মান দ্বারা গুণ করার ফল। ঠিক আছে, অথবা তাদের রেজাল্টেন্ট, এটাকে বলা হয় আমাদের স্কেলার গুণিতক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট বিধি শিখব। ঠিক আছে, আমরা কিছু ইম্পর্টেন্ট বিধি শিখব। তো এর মধ্যে ফার্স্টের যে বিধিটা সেটা হচ্ছে ভেক্টরের যোগের বিনিময় বিধি। ঠিক আছে, এক নম্বর হচ্ছে কি যোগের বিনিময় বিধি। বিনিময় বিধি, আচ্ছা, বিনিময় বিধিটা আসলে কি, বিনিময় বিধিটা আসলে কি? আচ্ছা, আমরা যখন ভেক্টর বাদ দাও, আমরা যখন নরমালি সাংখ্যিক মানের ক্ষেত্রে স্কেলার টার্মে যখন আমরা কোনো দুইটা বস্তুকে যোগ করি, ধরে নাও সেটা 3 + 5, এটা যদি আমরা লিখি, এই কথাটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, এটার মানে যা এটার মানেও তো তা, তাই না? 5 যদি আমি আগে দিই, 3 যদি পরে দিই, এটার মানে যা এটার মানে তো তাই, আমার তো রেজাল্ট সেমই আসতেছে, তাই না? অর্থাৎ এটা কেবল হয় যোগের বিনিময় বিধি, অর্থাৎ যোগের একটা টার্মকে অপর টার্মে যদি আমরা রিপ্লেস করে ফেলাই, তাহলে কি আমাদের রেজাল্ট কি সেম থাকতেছে কিনা। অর্থাৎ আমি যদি একটা টার্মকে অপর টার্ম দ্বারা বিনিময় করে দিই, যোগের দুইটা বা একাধিক যদি আমাদের কনস্ট্যান্ট মান থাকে, স্কেলার মান থাকে, তাহলে একটা স্কেলারের সাথে যদি আমি আরেকটা স্কেলারকে বিনিময় করে দিই, তাহলে কি আমাদের মান সেম থাকতেছে কিনা, এটাকে বলা হয়েছে বিনিময় বিধি। তো আমাদের যোগের ক্ষেত্রে নরমালি স্কেলারের ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের যদি 3টাকে 5-এর জায়গায় আনি অথবা 5টাকে যদি 3-এর জায়গায় আনি, এরকম যদি আরো সংখ্যা থাকতো, একটাকে আরেকটা জায়গায় আনতাম, তাহলে আমাদের এই প্রত্যেকটা মানে কিন্তু সেম থাকতো। তো ভেক্টরের ক্ষেত্রেও দেখা যায় আমাদের কি, আমরা যদি ধরে নাও একটা ভেক্টর লিখি এ ভেক্টর, ওটার সাথে যদি আরেকটা ভেক্টর যোগ দিই, ধরে নাও বি ভেক্টর, এটার মানে যা হবে, আমি যদি জাস্ট ভেক্টরটাকে আগে আনি বি ভেক্টরটাকে,
এবং এই ভেক্টরটাকে পরে নেওয়া যায়, তাহলে যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টটা এই রেজাল্টের সেমই থাকবে। ঠিক আছে, এদের মধ্যে কোনো চেঞ্জ থাকবে না, অর্থাৎ এরা দুইজনই সমান। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে যা, বি ভেক্টর প্লাস এ ভেক্টর মানেও তা। ঠিক আছে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। এখন এখন আমরা আরেকটা জিনিস শিখবো। ঠিক আছে, এটা হচ্ছে সহযোজন বিধি। ঠিক আছে, যোগের সহযোজন বিধি। সহযোজন বিধিটা আসলে কি? যোগের সহযোজন, এগুলো আমাদের শিখতে হবে। কেন শিখতে হবে? কেননা আমরা যখন দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ভেক্টরের ম্যাথ গুলো করতে চাই, তখন আমাদের কাছে মনে হয় কি, আচ্ছা আমি কি, ধরুন আমি জাস্ট একটা উদাহরণ দিই, 2x i ক্যাপ 3y j ক্যাপ, ঠিক আছে, প্লাস ধরুন 5z k ক্যাপ। ঠিক আছে, এটার সাথে ধরে নাও আমাদের যোগ দিতে হবে, মনে করো x i ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা y, এটা z, এটা y। ঠিক আছে, এই টাইপের যখন আমরা ব্যাপারগুলো যোগ করি, তখন আমরা একটু মানে ঝামেলার মধ্যে পড়ে যাই, আসলে এটার সাথে কি এটা যোগ যাবে কিনা, এটার সাথে কি এটা যোগ যাবে কিনা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ওই টার্মগুলো যাতে কোনো সমস্যা না হয়, এটা কি, এগুলো আমরা দেখবো ভেক্টরের যোগের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো আই ক্যাপ মানে কি, আই ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো আমরা সবই দেখবো ইনশাআল্লাহ। তো আমি তো জাস্ট তোমাদের নরমালি দেখালাম, যোগের ক্ষেত্রে অনেকের সমস্যা হয়ে থাকে যে এটার সাথে এটা যোগ করা যাবে কিনা, তো ওটার ভয়টা জাস্ট ভাঙানোর জন্য আমাদের এই জিনিসটা শিখতে হবে। ঠিক আছে, এটা না শিখলেও সমস্যা তেমন ছিল, বাট এটা শিখলে আমাদের কনসেপ্টের মধ্যে যে কোনো, অথবা ম্যাথের মধ্যে যে আমাদের কোনো প্রবলেম আটকাবো না। আচ্ছা, তাহলে যোগের সহযোজন বিনিময় বিধিটা আসলে কি? ধরে নাও আমি যদি নর্মাল স্কেলার রাশির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমি ধরে নাও এক্স প্লাস ওয়াই, এটাকে ব্র্যাকেট দেওয়ার পরে যদি আমি আরেকটা স্কেলার মান যদি এর সাথে যোগ করি, এটার মানে যা দাঁড়ায়, এটার মানে কি তা দাঁড়াবে না? দেখো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে যদি এখন আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, এটার মানে যে এটা মানে তো তা দাঁড়াবে, তাই না? ভিন্ন তো কোনো কিছু হবে না। ঠিক একই ভাবে আমরা ভেক্টরের ক্ষেত্রে বলতে পারি, যেন আমার কাছে একটা এ ভেক্টর আছে, মানে তিনটা ভেক্টর আছে এ বি সি। এখন আমি ধরো এ ভেক্টরটাকে বাইরে রাখা দুইটা বি এবং সি ভেক্টরটাকে যোগ করে কি করলাম, এ ভেক্টরের সাথে যোগ করলাম। এটার মানে যা দাঁড়াবে, এ ভেক্টর এবং বি ভেক্টরটাকে যোগ কইরা যদি আমি ওই যোগ ফলটাকে আরেকটা ভেক্টরের সাথে যোগ করি, তার মানে কিন্তু সেমই দাঁড়াবে। এটার মানে যে এটার মানে তাই হবে। ঠিক আছে, যখন আমাদের কাছে এরকম একটা ভেক্টর দিতে এক্স আই কে প্লাস 3y j ক্যাপ প্লাস 2k 2z k ক্যাপ, ঠিক আছে, প্লাস প্লাস মনে করো 2x i ক্যাপ, তারপর হচ্ছে লাগা y j ক্যাপ প্লাস z k ক্যাপ প্লাস 3x i ক্যাপ প্লাস 2j k ক্যাপ 2y সরি j ক্যাপ প্লাস 6z k ক্যাপ। এই সূত্রটা আসলে আমরা কেন শিখি? এই যে এই সূত্রটা শিখি কারণ আমাদের সুবিধার্থের জন্য। আমি মনে করো আমাদের কাছে তিনটা ভেক্টর রাশি আছে, ঠিক আছে, এটা একটা ভেক্টর রাশি, এটা আমরা শিখবো। ঠিক আছে, আমি জাস্ট আপাতত এটা বুঝো যে এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশিকে কার্টেসীয় স্থানাঙ্কে এইভাবে আমাদের প্রকাশ করতে হয়, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ইউনিট ভেক্টর, অর্থাৎ ইউনিট ভেক্টর দ্বারা হচ্ছে আমাদের প্রকাশ করতে হয়। এটা কি, এটা আমরা এখনই বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। তার আগে এই জিনিসটা দেখো, আমাদের তিনটা ভেক্টর আছে, আর তিনটা ভেক্টর আসলে যোগ করবো কিভাবে, এটা অনেকে ঘাবড়ায় যে আমি কি এটার সাথে এটা যোগ করি, এটা পরবর্তী এটার সাথে এটা যোগ করলে কি হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। এটার সাথে আমি এটা যোগ করলে যা হবে, পরবর্তীতে এটার সাথে যোগ করলে আমি যে জিনিসটা পাইতেছি, এই দুটাকে প্রথমে যোগ করে এটার সাথে যোগ করলে তাই পাইতেছি। আবার এইটাকে এটাকে যোগ করে পরবর্তীতে ওই দুটা যোগফলকে এটার সাথে যোগ করলে যা পাবো তা হচ্ছে আমার প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা সব ক্ষেত্রে আমাদের সেম হবে। ঠিক আছে, আবার যদি একসাথে তিনটাকে যোগ করে দিই আমাদের সেম জিনিসই পাবো। ঠিক আছে, তো এইটাকে আসলে বলা হচ্ছে মেইনলি যোগের সহযোজন বিধি, ঠিক আছে, সহযোজন বিনিময় বিধি। আচ্ছা, তো এটা গেল। এখন আরেকটা জিনিস দেখবো আমরা, আসো, সেটা হচ্ছে আমাদের গুণের সহযোজন বিধি। ঠিক আছে, আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও। আমরা শিখবো হচ্ছে স্কেলার গুণিতকের বিনিময় বিধি। ঠিক আছে, আচ্ছা দেখো,
স্কেলার গুণিতকের ভেক্টরের স্কেলার গুণিতকের বিনিময় বিধি শেখার আগে আমরা নর্মালি একটা জিনিস শিখি। দেখো, ধরে নাও আমার কাছে একটা টার্ম আছে, মনে করো 10, ঠিক আছে। এখন মনে করো আমি এটার সাথে, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, তাই তো? আর এই কনস্ট্যান্টের সাথে আমি একটা ভ্যারিয়েবলের গুণ করতে চাইতেছি। ধরুন আমি এটা এক্স রাখলাম, তাহলে আমি এক্স কি করলাম, 10 এর আগে গুণ দিলাম, ঠিক আছে। এক্স কে আমরা কি করলাম, 10 এর আগে গুণ দিলাম, ঠিক আছে। অথবা ধরুন আমাদের কাছে এক্স আছে, একটা চলক আছে, এই এক্স টাকে আমরা কি করলাম, এক্স এর আগে আমি একটা জাস্ট 10 গুণ দিলাম। এটার মানে যা দাঁড়াবে, এক্স এর পরে যদি আমি একটা 10 গুণ দেই, এটার মানে তাই দাঁড়াবে, তাই না? তোমাদের কাছে খুব সহজ লাগতেছে ব্যাপারটা, এটা তো একই জিনিস। এটা কেন বলতেছে? হ্যাঁ, কেন বলতেছি, কারণ হচ্ছে আমাদের এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটার সাথে অনেকে কি করে, আমার যদি লাস্টে 3 থাকে তাহলে এটার সাথে কি আমি এটা গুণ করব, এই মানে দ্বিধাদ্বন্দ্বের বুকে, ঠিক আছে। তো এই জিনিসটা যাতে আমাদের না পরবর্তীতে সমস্যা হয়, এই জন্য ফার্স্টে আমরা শিখে রাখি, যাতে করে আমাদের পরবর্তীতে যে ঝামেলা না হয়। এটার মানে যা হবে, আমি যদি এখানে 3 দিতাম তাই হইতো, ঠিক আছে। এটা আমরা দেখবো। তো এটাকে আর কি মিনিং বলা হইতেছে আমাদের স্কেলার গুণিতকের বিনিময় বিধি। অর্থাৎ আমি যদি একটা ভেক্টরকে, ধরুন আমাদের কাছে একটা এ ভেক্টর আছে, এই ভেক্টরকে আমরা একটা স্কেলার রাশি দ্বারা গুণ করি, ধরে নাও সেটা ধরে নাও 3 হইলো বা এম হইলো, আমি এম ধরলাম। এটার মানে যা হবে, আমি যদি এই ভেক্টরটাকে প্রথমে রেখা যদি পরবর্তীতে এম দ্বারা গুণ করি, এটার মানে কিন্তু সেমই হবে, ঠিক আছে। এটার মানে যা, এটার মানে ওটা। এটাই হচ্ছে আমাদের স্কেলার গুণিতকের বিনিময় বিধি। অর্থাৎ আমি যদি একটা স্কেলার গুণিতককে এর আগে আয়না ফেলাই অথবা এর পরে যদি নিয়ে যাই, তাদের স্থান যদি আমি বিনিময় করি, তাহলে তাদের মানে গুণের ক্ষেত্রে আমাদের কোনো ফারাক পড়ে না, আমাদের দুইটার ক্ষেত্রে সেম থাকে, ঠিক আছে। এটা হচ্ছে স্কেলার গুণিতকের বিনিময় বিধি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের স্কেলার গুণিতকের সহযোজন বিধি, ঠিক আছে। স্কেলার গুণিতকের সহযোজন বিধি, এটা আসলে কিরকম দেখো, আমি আমি যদি এক্স এর সাথে 10 গুণ করলাম, করার পরে আমি যদি এটার সাথে আরেকটা সংখ্যা ধরে নাও অ্যাড করলাম, মানে গুণ করলাম, সেটা হচ্ছে ওয়াই। এইটার মানে যা দাঁড়াবে, আমি যদি মনে করো একসাথে 3টাকে গুণ করে দিই, ওয়াই এক্স ইন্টু 10, এই 3টাকে গুণ করি, এটার মানে তো তাই দাঁড়াইতেছে, তাই না? তাই দাঁড়াইতেছে। ঠিক একইভাবে আমরা এটাই বলতে পারবো যে একটা ভেক্টরকে আমি মনে করো একটা নির্দিষ্ট চলক দ্বারা গুণ দিতে, একটা স্কেলার রাশি দ্বারা গুণ করতেছি, এবং ওই গুণফলটাকে যদি আমি অন্য আরেকটা স্কেলার রাশির সাথে গুণ করি, তার মানে যা দাঁড়াবে, এটার মানে যা দাঁড়াবে, এটার সাথে এটার সাথে এটার সাথে এই তিনটার সাথে তিনটার এককভাবে গুণও তাই দাঁড়াবে, ঠিক আছে। অর্থাৎ এম এর সাথে এন এর সাথে এম আর এ এর গুণফলটার গুণ করলে যা দাঁড়াবে, এন ওইটার মান এন ইন্টু এম ইন্টু এ, অর্থাৎ তিনটা ইন্ডিভিজুয়ালি গুণ করলে যেটা দাঁড়ায় সেটাই দাঁড়াবে, ঠিক আছে। যেটা খুব আমাদের খুব নর্মাল একটা প্রসেস মনে হইতেছে, বাট এটাই হচ্ছে আমাদের যে বেশিরভাগ সময় আমাদের পরীক্ষা হলে ভুল করে আসা হয়, ঠিক আছে। ফার্স্টে যেসব আমাদের এক্সাম গুলো হয়, তো এই কারণে তোমাদের এগুলো শিখাইতেছি, এটা একটু শিখা রাখো, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের বন্টন বিধি। কি শিখবো? বন্টন বিধি। বন্টন, 5 নাম্বার, সরি, বন্টন বিধি। আচ্ছা, বন্টন মানে কি? বন্টন মানে কি সবার কাছে তো ভাগ করে দেওয়া, তাই না? বন্টন বিধি আমরা ইয়ার ক্ষেত্রেও শিখছি, নর্মালি স্কেলার রাশিগুলোর ক্ষেত্রে শিখছি। ধরুন আমার কাছে দুইটা চলকের যোগফল আছে, এখন চলকের যোগফলের মধ্যে আমি যদি 3, দুটো মানে এই দুটো চলকের যোগফল যদি আমি 3 গুণ করি, তাহলে আসলে এই গুণফলটা কিভাবে আমাদের ক্রিয়েট হইতো, গুণফলটা কিভাবে আসলে আসতো? আমরা কি করতাম, এই তিনটাকে এক্স এর সাথে বন্টন করে দিতাম, আবার এই তিনটাকে ওয়াই এর সাথে বন্টন করে দিতাম, বন্টন করে যোগ করে দিতাম, তাই না? এটাকে আসলে মেনলি বলে আমাদের বন্টন বিধি, যেটা হচ্ছে আমাদের ভেক্টরের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ ধরুন আমাদের কাছে দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের যোগফল আছে, দুটো ভেক্টরের যোগফলকে যদি আমরা একটা স্কেলার রাশি দ্বারা গুণ করে দিই, তাহলে আমাদের এই গুণফলটা আসলে কিভাবে হবে? আমাদের কনস্ট্যান্টের ক্ষেত্রে, অর্থাৎ স্কেলারের ক্ষেত্রে আমরা যেভাবে গুণগুলো করতাম ঠিক সেভাবে হবে। অর্থাৎ এই 3 টাকে এর সাথে একবার গুণ দিতে হবে, অর্থাৎ 3 টাকে এর সাথে বন্ডিত করে দিতে হবে, আবার 3 টাকে কি এই বি এর সাথে বন্ডিত করে দিতে হবে। বন্ডিত করে মাঝখানে যে যোগ চিহ্ন সেটা আমাদের জাস্ট বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের এটা ফলাফলটা বের হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ভেক্টরের বন্টন বিধি, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এখন জাস্ট আর কিছুই না, এটা আমাদের শেষ। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো টার্ম পড়বো, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর আর একক ভেক্টর।
অবস্থান ভেক্টরটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের অবশ্যই বেশিরভাগ সময় লাগে। ঠিক আছে, বেশিরভাগ সময় লাগে। বেশিরভাগ ম্যাথ করার ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটা দিয়ে আমাদের ম্যাথও থাকবে। ঠিক আছে, যার কারণে আমাদের এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরটা আমি যদি বলতে চাই, ধরুন আমাদের এক্স ওয়াই একটা কোঅর্ডিনেট আছে। এখন আমি এই এক্স ওয়াই কোঅর্ডিনেটে আমি একটা যে কোনো একটা বিন্দুকে নিতে চাই, একটা যে কোনো বিন্দুকে নিতে চাই। ধরুন আমি এই পয়েন্ট একটা বিন্দু নিলাম, সেটাকে আমি ধরলাম পি। এখন পি যে বিন্দুটা নিলাম, এই পি বিন্দুটার একটা অবস্থান ভেক্টর আছে। এই বিন্দুটার কি একটা অবস্থান ভেক্টর থাকবে। সেটা কিভাবে নির্ণয় করা হবে? সেটা হইতেছে এই কোন একটা নির্দিষ্ট বিন্দুকে যখন, অথবা কোন একটা বিন্দুকে যখন, অর্থাৎ এই বিন্দুটাকে যখন একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে নির্দেশিত করা হবে, তখন ওই নির্দেশ করাটাকে বলা হবে আমাদের, অথবা নির্দেশিত রেখাটা যেটা আমরা বা যার সাহায্যে আমরা করবো সেটাকে, সেই সাহায্যটার রেফারেন্স থেকে আমরা বলবো হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা আমি কি এটা আবার আরেকটু ভালো করে বলি। ধরুন আমি এই পি বিন্দুটাকে ও বিন্দুর সাপেক্ষে নির্দেশিত করতে যেতেছি। এইখানে হচ্ছে ও বিন্দু, অর্থাৎ মূল বিন্দু। আর আমি যদি পি বিন্দুটাকে ও বিন্দুর সাপেক্ষে নির্দেশিত করতে চাই, অর্থাৎ পি বিন্দুটা ও বিন্দু থেকে কোনখানে আছে, তো তখন আমাদের কি করতে হবে? ও থেকে পি এর দিকে একটা দাগ টানতে হবে, তাই কিনা? তো যখন আমি দাগটা টানলাম, তখন এই ও থেকে পি বরাবর যে ভেক্টরটা গেল, অর্থাৎ এটাকে আমরা এই ভেক্টর ধরলাম, এই ভেক্টরটাকে বলা হবে হচ্ছে পি ভেক্টরের অথবা পি বিন্দুর অবস্থান ভেক্টর। কোন একটা বিন্দুকে যখন একটা নির্দিষ্ট বিন্দু দ্বারা নির্দেশিত করা হয়, তখন ওই বিন্দুটাকে বলা হয়, অথবা ওই বিন্দুটার ভেক্টরটাকে বলা হবে আমাদের অবস্থান ভেক্টর। অর্থাৎ এই বিন্দুটাকে আমরা নির্দেশিত করার জন্য এই জিরো ভেক্টরের জিরো জিরো বিন্দু মানে আমরা সাহায্য নিছি। এই জিরো জিরো বিন্দু থেকে ওই পি বিন্দুর দিকে যে রেখাটা গেছে, সেই রেখাটাকে আমরা কি বলবো? পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে আমাদের কি দাঁড়াবে? ওপি। ওপি হচ্ছে আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর, এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, তো একটা কোনো নির্দিষ্ট বিন্দুকে যখন আমরা মূল বিন্দুর সাপেক্ষে নির্দেশিত করব, তখন ওই মূল বিন্দু থেকে আমরা ওই বিন্দুর দিকে যখন যাব, এবং দিকে যাওয়ার ফলে আমরা যে ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটাকে আমাদের বলা হবে কি? ওই পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরটা আসলে কি? দেখো, আমাদের প্রত্যেকটা জিনিস পরিমাপের একটা একক থাকে, তাই না? প্রত্যেকটা জিনিসকে নির্দেশিত করার অথবা পরিমাপ করার একক থাকে। যেমন আমি যদি বলি এই বস্তুটার ভর তুমি মাপো, তো তখন তুমি হয় সিজিএস একক নাও, অথবা তুমি এসআই ইউনিট নিতে পারো। তো যে ইউনিটই নাও, এটা একটা ইউনিট থাকবে, তাই না? এটা একটা একক থাকবে। একক কি, যে ফ্রান্সের যে জাদুঘরে ইলডিয়াম এবং প্লাটিনাম ধাতুর সমন্বয়ে যে সাজানো একটা ভর আছে, ওটাকে একক ধরা হয়েছে। ওইটার ভর যত, ওইটাকে বেস করে পৃথিবীর যত ভর থাকবে, ওই সব প্রত্যেকটা ভরের মানই থাকবে কত? 1 কেজি। ঠিক আছে, তো ভেক্টরের ক্ষেত্রেও একটা একক থাকবে। ভেক্টরের ক্ষেত্রেও একক থাকবে, যে এককটা বসানোর ফলে আমরা বুঝতে পারবো যেটা ভেক্টরের একক, অর্থাৎ ওই রাশিটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক যেমন আমরা এই বস্তুটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি 10 গ্রাম, 10 গ্রাম যদি তখন আমরা বলি, তখন আমরা কি আসলে বুঝবো? এই গ্রাম এককটা দ্বারা আসলে মেনলি কি বুঝবো? যে এটার ভরটা আসলে কতটুকু, তাই না? আবার যদি আমরা বলি এটা 10 সেন্টিমিটার, তার মানে আমরা কি বুঝবো? এটা এই এই পয়েন্ট থেকে শুরু করে কতখানি দূরত্ব গিয়ে থামছে, এই প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিন্দুর যে দূরত্ব, এটাতে আমরা বুঝতে পারবো, তাই না? অর্থাৎ কতটুকু লম্বা বা কতটুকু চওড়া, এটাতে আমরা বুঝতে পারি। ঠিক একই ভাবে ভেক্টরেরও একটা একক থাকে, প্রকাশক মানে একটা ভেক্টর প্রকাশকের একটা একক থাকে, যেটাকে বলা হয় একক ভেক্টর। আমি যদি নর্মালি ম্যাথমেটিক্যাল টার্মে বলি, তাহলে একটা ভেক্টরকে আমি ধরলাম এ। এই ভেক্টরটাকে যখন এই ভেক্টরের মান দ্বারা আমরা ভাগ দিব, এই ভেক্টরটাকে যখন আমরা কি এই ভেক্টরের মান দ্বারা ভাগ দিব, তাহলে আমরা একক ভেক্টরটা পাবো। ঠিক আছে, এই ভেক্টরটাকে যখন আমরা এই ভেক্টরের মান দ্বারা ভাগ করব, তখনই আমরা কি পাবো? একক ভেক্টর পাবো, অর্থাৎ ইউনিট ভেক্টর পাবো। ঠিক আছে, ইউনিট ভেক্টর অথবা একক ভেক্টরটা পাবো। আমি একক ভেক্টর লিখি, এটাকে বলা হয় একক ভেক্টর। কারণ একক ভেক্টরটা আমরা আসলে কিভাবে কি দ্বারা প্রকাশ করি? কার্টেসীয় স্থানাঙ্কে। ঠিক আছে, ধরে নাও আমার যে এক্স বরাবর যে রেখাটা মানে অক্ষটা গেছে, এটাকে ধরুন আমি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র একক ভাগে ভাগ করলাম। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র একক ভাগে ভাগ করলাম, এবং এই রেখাটা দেখা গেছে আমার এটার ম্যাগনিটিউড চলে গেল 5 একক। ঠিক আছে, এখন আমি যদি বলি, ধরে নাও আমাদের
5 হচ্ছে একটা ভেক্টর, তুমি এখান থেকে বুঝতে পারতেছো কি এটা একটা ভেক্টর, ঠিক আছে? অথবা ধরে নাও ও এক্স হচ্ছে কি একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এখান থেকে শুরু করলে ও এক্স একটা ভেক্টর রাশি। এখন তুমি এক্স অক্ষ যে গেলা, এক্স অক্ষে যাওয়ার ফলে এই এক্স অক্ষটাকে নির্দেশ করার জন্য একটা একক ভেক্টর আছে, সেটা হচ্ছে আই ক্যাপ। সেটা হচ্ছে কি আই ক্যাপ। আই ক্যাপটা আসলে কি? এই যে তুমি যেটা যে 5 একক গেলা, অর্থাৎ ওএক্স এর মান ছিল আমাদের হচ্ছে 5 একক, এটার ভেক্টরটা তুমি লিখলা, এটার ভেক্টরটাকে তুমি জাস্ট এটার মান দ্বারা ভাগ করবা, মান দ্বারা ভাগ করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এটার একক ভেক্টর। এক্স বরাবর, এক্স অক্ষ বরাবর এটার একক ভেক্টর এবং একক ভেক্টর, এবং এটাকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? অর্থাৎ আমি এটাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র 5টা ভাগে ভাগ করি, ঠিক আছে? 5টা ভাগে ভাগ করার পর এই যে একটা ছোট্ট যে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট মানটা পাইলাম, একক মানটা পাইলাম, সেটাকে বলা হবে আমাদের একক ভেক্টর। এবং যখন সেটা এক্স অক্ষ বরাবর যাবে তখন সেটাকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হবে, যখন সেটা ওয়াই অক্ষ বরাবর যাবে তখন সেটাকে জে ক্যাপ দ্বারা প্রকাশ করা হবে, ঠিক আছে? এক্স অক্ষের জন্য আই ক্যাপ, ওয়াই অক্ষের জন্য জে ক্যাপ এবং জেড অক্ষের জন্য কে ক্যাপ, ঠিক আছে? বুঝতে পারছো? তো এটার আসলে তাৎপর্যটা কি এখন এটা আমরা দেখতে পারবো, এটা আসলে তাৎপর্যটা কি। দেখো, আমি যদি বলি কার্টেসীয় স্থানাঙ্কে 3 এবং 5 এর, ঠিক আছে? কার্টেসীয় স্থানাঙ্কে 3 এবং 5 এর ভেক্টর যোগটা বের করো। যেমন আমাদের কার্টেসীয় স্থানাঙ্কে এটা x এবং এটা y, ঠিক আছে? এটা x এবং y, অর্থাৎ আমার কি বলছে, একটা এমন একটা পয়েন্ট বলছে যেটা হচ্ছে কি 1 2 3 1 2 সরি 1 2 3 4 5, ঠিক আছে? এ পর্যন্ত গেছে। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত? 3,5, ঠিক আছে? তাহলে তুমি কি বলতে পারবা, আমি যদি এই বরাবর একটা ভেক্টর নেই তাহলে এই ভেক্টরটা আমাদের কি বলতে পারবো? ও এক্স ভেক্টর। ও এক্স ভেক্টর বলতে পারবো কিনা, ঠিক আছে? যদি ও এক্স ভেক্টর বলতে পারি, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর গেছে, তাহলে আমরা এটাকে কি লিখবো, এটার মানটা এবং এক্স অক্ষ বরাবর যে গেছে এই এক্স অক্ষ বরাবর ভেক্টরটা যাওয়ার কারণে এটাকে আমার একটা একক দ্বারা প্রকাশ করতে হবে, অর্থাৎ এটার ম্যাগনিটিউড এটা, এবং আই ক্যাপ আমরা জাস্ট এটার সাথে লাগাই দিব। যদি লাগাই দিতে মানে আমরা এই জিনিসটা দ্বারা কি বুঝবো, এক্স অক্ষ বরাবর ভেক্টরটা 3টা ম্যাগনিটিউড পার করছে, ঠিক আছে? 3টা দূরত্ব সে অতিক্রম করছে, 3 একক দূরত্ব অতিক্রম করছে, এটার মানে হচ্ছে এটাই বোঝায়, ঠিক আছে? এবং আমি যদি এখন 5 একক দূরত্ব উপরে উঠি, অর্থাৎ আমি যদি ও ওয়াই এর কথা চিন্তা করি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে, ঠিক আছে, আমি যদি এই ভেক্টরটার কথা চিন্তা করি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা 5 একক দূরত্বে ওয়াই অক্ষের মানে ওয়াই অক্ষ বরাবর 5 একক উপরে উঠছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কি 5 জে ক্যাপ, ঠিক আছে? তো ওয়াই যদি ধরি তাহলে সেটা হচ্ছে আমাদের 5 জে ক্যাপ। তাহলে এই দুইটা লব্ধি আসলে কি দাঁড়াবে? এই দুইটা লব্ধি দাঁড়াবে হচ্ছে এই প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে নিয়ে শেষ ভেক্টরের অন্তর্বিন্দুর যোগফল, ঠিক আছে? তো যোগফল হলে আমরা কি করি, ও এক্স প্লাস জাস্ট ও ওয়াই করে দিই, তাই না? এটা জাস্ট আমরা ধরলাম ও ওয়াই। তাহলে আমরা কি করবো, এই দুটোর যোগফল করবো, এই দুটোর যোগফল করলে আমরা কি পাবো, দেখো ও এক্স প্লাস যদি ও ওয়াই নিই তাহলে আমরা কি পাবো 3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, সরি 5 জে ক্যাপ। তাই পেলাম না? তো দেখো এইটাই হচ্ছে আমার একক ভেক্টরের কনসেপ্ট, যেটার সাথে আমার অবস্থান ভেক্টরটা আসা করছে। দেখো আমি যদি এই বিন্দুটার কথা চিন্তা করতাম, এই বিন্দুটার অবস্থান ভেক্টর, তাহলে আমি কি বলতাম যখন 3,5 এর আমার বলতে বলছে এটার ভেক্টর ফর্মটা কার্টেসীয় স্থানাঙ্কে ভেক্টর ফর্মটা নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতাম, আমরা জাস্ট এই মূল বিন্দু থেকে এই বিন্দু থেকে একটা দাগ টানতাম, তাহলে ওই দাগটা হইতো কি এই বিন্দুটার অবস্থান ভেক্টর, তাহলে এই বিন্দুটার অবস্থান ভেক্টর আসলে কি হইতো 3ik প্লাস 5jk, অর্থাৎ এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর 3 ঘর অতিক্রম করছে এবং ওয়াই অক্ষ বরাবর 5 ঘর অতিক্রম করছে, ওইটা আমার এই ভেক্টরটা তৈরি করছে, ঠিক আছে? তো এটা ছিল অবস্থান ভেক্টর এবং একক ভেক্টরের সংজ্ঞা। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এরপরে আমাদের যেটা দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টার্ম, আচ্ছা তো আশা করি তোমরা একক ভেক্টরটা বুঝতে পারছো, ঠিক আছে? একক ভেক্টরটা আমাদের মেজরিটি ক্ষেত্রে আমাদের লাগে, কেননা হচ্ছে আমাদের যতগুলো আমরা ম্যাথ করবো তো সেই ক্ষেত্রে আমাদের একক ভেক্টর দ্বারা সব ভেক্টরগুলো প্রকাশ করতে হবে, ঠিক আছে? তোমার সামনে গুলো দেখতে পারবা একটা যখন ভেক্টরের যোগ করা হয়, ঠিক আছে? তো ভেক্টরের যোগ করার ক্ষেত্রে আমাদের ধরে নাও 5x i ক্যাপ প্লাস
4yj ক্যাপ, ঠিক আছে, প্লাস 3zk ক্যাপ। এটার সাথে যখন আমরা একটা আরেকটা ভেক্টর রাশি যোগ করবো, ধরে নাও 3yj ক্যাপ, ঠিক আছে, 2xi ক্যাপ প্লাস 3zk ক্যাপ। এই দুইটা ভেক্টরের মধ্যে যখন আমরা যোগ করব তখন আমাদের এদের একক ভেক্টরটাকে চিহ্নিত করে সেম একক ভেক্টরের মধ্যে যোগটা করতে হয়। অর্থাৎ দেখো আমাদের ফার্স্ট আমরা কি লিখছি এখানে জে ক্যাপ, এটা আমরা ফার্স্টে কি লিখছি আই ক্যাপ। তো আই ক্যাপের সাথে জে ক্যাপ যোগ কখনো যাবে না, ঠিক আছে। আই ক্যাপের সাথে আই ক্যাপ অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা গেছে এক্স অক্ষ বরাবরের সাথেই যোগটা করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 5x আই ক্যাপের সাথে আবার 2x আই ক্যাপটা যোগ করতে হবে, তখন আমাদের যোগফল দাঁড়াবে 7x আই ক্যাপ। তারপর 4y জে ক্যাপের সাথে জে ক্যাপ যেটা আছে অর্থাৎ y অক্ষ বরাবর যেটা 4 ঘর অতিক্রম করছে, y অক্ষ বরাবর এইখানে ভেক্টরে কোন ঘরটা কত ঘর অতিক্রম করছে, যেমন যে অক্ষের ক্ষেত্রে যদি আমরা নেই এখানে, তাহলে দেখবো যে অক্ষ অর্থাৎ y অক্ষ বরাবর এখানে 3 ঘর অতিক্রম করছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এইটার মধ্যে যোগটা যাবে, তখন আমাদের কত আসবে 7yj ক্যাপ, ঠিক আছে। আর কে ক্যাপ দ্বারা আমরা কি বুঝি, জেড অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে, জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে কে ক্যাপ দ্বারা আর কি প্রকাশ করা হয়। তার মানে কি জেড অক্ষ বরাবর এই ভেক্টরটা হচ্ছে কি 3 ঘর গেছিল, আর জেড অক্ষ বরাবর এই ভেক্টরের কত 3 ঘর গেছিল, তাহলে আমাদের জেড অক্ষ বরাবর টোটাল গেছিল 6jk ক্যাপ, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কেননা আমাদের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলা যখন জানা থাকবে আমাদের, তখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলো করতে পারবো। আদারওয়াইজ আমরা এটা মানে তখন আর সলভ করা সম্ভব হবে না, যখন বড় বড় টাইমের ম্যাথ গুলোতে আমরা যাবো তখন এই জিনিসগুলা সলভ করা সম্ভব হবে না, ঠিক আছে। এই জন্য আমাদের এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এটা আমরা বুঝলাম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের বিভক্তিকরণের সূত্র, ঠিক আছে। তো আসো আমরা বিভক্তিকরণের সূত্রটা দেখি। আচ্ছা, তো বিভক্তিকরণের সূত্রটা আসলে কি দাঁড়ায়, ধরে নাও xy কোঅর্ডিনেটে সেকেন্ড দাঁড়াও, মার্কারটা চেঞ্জ করে দাঁড়াও। আচ্ছা, এখন দেখো আমি দুইটা বিন্দু নিলাম, ঠিক আছে, নিলাম দুইটা বিন্দু নিলাম এই কার্তেশীয় স্থানাঙ্কে। একটা নিলাম ধরে নাও এ, আরেকটা ধরে নাও আমাদের বি, ঠিক আছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এই মূল বিন্দু থেকে নিয়ে এই বিন্দুর দিকে যে ভেক্টরটা যাবে সেটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ও বিন্দু থেকে নিয়ে বি বিন্দুর দিকে যে ভেক্টরটা যাবে সেটা হবে হচ্ছে আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এটা হবে আমাদের ওবি ভেক্টর, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম ধরে নাও। আর এটা হবে হচ্ছে আমাদের কি ও এ ভেক্টর, ঠিক আছে, ও এ ভেক্টর, যেটা ভেক্টরটা আমরা এ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে এ ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে ও এ এবং বি ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে ও বি, ঠিক আছে। এখন এই দুটো ভেক্টরের মধ্যে আমরা শিখে আসছি কিভাবে আসবে। এই দুটো ভেক্টর আমরা নরমালি আদি বিন্দু থেকে মানে লাস্টের যে বিন্দুটা থাকবে সেটার অন্তবিন্দু থেকে ফার্স্টের ভেক্টরের অন্তবিন্দু পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে এই দুটো ভেক্টরের আমাদের লব্ধি হবে এই বরাবর, ঠিক আছে, অর্থাৎ বি এ বরাবর, ঠিক আছে, যেটাকে ধরুন আমরা সি ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে কি এই এবি যে ভেক্টরটা আছে, এই এবি ভেক্টরটা যে কোনো একটা পয়েন্ট এদের একটা পয়েন্টে ধরে নাও সি পয়েন্ট কি করছে, এই বিন্দুটা এবি ভেক্টরটাকে এম ইস টু এন অনুপাতে ভাগ করছে, ঠিক আছে, এম ইস টু এন মানে এম ইস টু এন অনুপাতে ভাগ করছে। তাহলে আমাদের বলছে কি ওসি যে ভেক্টরটা সেটার মানটা নির্ণয় করো, বা সেই লব্ধি ভেক্টরের মানটা তোমার নির্ণয় করো, অর্থাৎ আর ভেক্টরটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। কি বলছে, আর ভেক্টরের মানটা নির্ণয় করতে বলছে। তো দেখো আমাদের জাস্ট গিভেন দেওয়া আছে কি ও ভেক্টরের অবস্থান ভেক্টর, ও এ ভেক্টরের অবস্থান ভেক্টর, ও বি ভেক্টরের অবস্থান ভেক্টর, ঠিক আছে। এবং এই ওই ভেক্টরটা এই দুটো ভেক্টরের যে লব্ধি ভেক্টরটা যত ভাগে এই পয়েন্টটাতে যত ভাগে বিভক্ত হয়েছে ওই পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা বাই করতে বলছি, ঠিক আছে, অর্থাৎ যে ওসি, ঠিক আছে, ওসি অর্থাৎ আর এর অবস্থান ভেক্টরটা আমাদের বের করতে বলছে। তো
তো এটা বের করার জন্য আসলে আমরা কি করতে পারি, দেখো আমাদের যেহেতু এখানে m/n অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি না, দেখো যে AC বাই BC, এটাকে আমরা কি লিখতে পারি, n/m, ঠিক আছে, এটা তো আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের এসির মানটা আসলে কি দাঁড়ায়, এসির মানটা আসলে আমাদের কি দাঁড়াবে বলো তো? আমি যদি এসির মানটা নিতে চাই, তাহলে দেখো এসি যদি আমি এই দিকটা এইদিকে দিয়া দেই এবং বিসির দিকটা ধরেন আমরা উপরের দিকে যদি দেই, তাহলে সেই ক্ষেত্রে এসির মানটা আসলে আমার যেটা দাঁড়াবে সেটা হবে হচ্ছে আমাদের, দেখো OA ভেক্টর প্লাস AC ভেক্টর ইকুয়াল টু কি, OC ভেক্টর, তাই না? তাহলে আমরা যদি AC ভেক্টর বের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, OA কে ওই সাইডে নিয়ে যেতে হবে, OC মাইনাস OA, তাই তো? এটা তো আমরা পাইলাম OC মাইনাস OA। তাহলে OC এর মানটা আমাদের কত ছিল, OC এর মান ছিল আমাদের R ভেক্টর এবং O এর মানটা আমাদের কত, A ভেক্টর, ঠিক আছে? আর BC এর মানটা কত হবে, যদি আমরা BC এর ক্ষেত্রে চিন্তা করি, ঠিক আছে, তাহলে BC এর ক্ষেত্রে চিন্তা করলে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা আমি যদি এইভাবেই ধরি, ধরে নাও B থেকে C এর দিকে গেছে, ঠিক আছে, অথবা আমি এইভাবে চিন্তা করতে পারি, আচ্ছা ঠিক আছে ধরে নাও এর দিকেই গেছে, ঠিক আছে, তাহলে আমি এটাকে যদি CB ধরি, ধরে নাও CB, যেহেতু ভেক্টরের দিকটা ম্যাটার করে, তা আমি ভেক্টরের দিকটা রেখে করলাম, তাহলে এই ক্ষেত্রে আমার এটা কি দাঁড়াবে, দেখো OC প্লাস CB ভেক্টর এই যে কত, OA ভেক্টর, ঠিক আছে, সরি OB ভেক্টর, তাই কি না? দেখো OC প্লাস CB ভেক্টর ইকুয়াল টু কি, OB ভেক্টর। তাহলে এইটা যদি আমি রাখতে চাই, তাহলে আমার CB এর মানটা কত দাঁড়াবে, OB ভেক্টর মাইনাস OC ভেক্টর, তাই কি না? যদি এইটা হয় তাহলে আমরা OB এর মানটা কত জানি, অর্থাৎ OB ভেক্টরের ইয়াটা এটা আমরা জানি কি B ভেক্টর, আর OC এর মান কত, বা OC ভেক্টরের ইয়াটা হচ্ছে R ভেক্টর, ঠিক আছে? এটা যদি আমরা করি তাহলে আমাদের m আসে, এখান থেকে আমরা যে জিনিস আনতে পারি, দেখো আমি যদি স্কেলার রাশিটাকে এই ভেক্টরের সাথে গুণ দিয়ে দেই, আমরা পড়ছি যে স্কেলার রাশির সাথে ভেক্টরের গুণ জাস্ট নরমাল আমাদের কনস্ট্যান্টের মতনই হয়, কনস্ট্যান্ট বা স্কেলার রাশির যে গুণ থাকে সেটা, অর্থাৎ এটার সাথে এটা গুণ যাবে, এটার সাথে এটা বন্টন বিধি আকারে গুণ যাবে, তাহলে m r ভেক্টর মাইনাস m a ভেক্টর ইজ ইকুয়ালস টু n b ভেক্টর মাইনাস n r ভেক্টর, ঠিক আছে? আর আমি r ভেক্টরটাকে এখানে এনে ফেললাম, m r ভেক্টর মাইনাস প্লাস হয়ে যাবে n r ভেক্টর, আর এখানে থাকবে n b ভেক্টর প্লাস m a ভেক্টর। এখন জাস্ট আমরা কি করব, r ভেক্টরটাকে কমন নিলে এখানে কি যাবে, m a ভেক্টর প্লাস n b ভেক্টর ডিভাইডেড বাই m প্লাস n, ঠিক আছে? তার মানে আমরা কি পেলাম, r ভেক্টরের অবস্থান ভেক্টর যেটা ছিল সেটার মান আমরা আসলে কিভাবে নির্ণয় করতে পারলাম, এই যে এইভাবে m অর্থাৎ প্রথম অনুপাত ইনটু a ভেক্টর প্লাস এই যে দ্বিতীয় অনুপাত ইনটু b ভেক্টর ডিভাইডেড বাই দুটো অনুপাতের যোগফল। এটা দিলে আমরা কি পেয়ে যাব, এই যে যে বিন্দুটা এই ab কে m ইনটু n অনুপাতে ভাগ করছিল, সেই বিন্দুটার যে অবস্থান ভেক্টর ছিল, অর্থাৎ o থেকে c এর দিকে যে আমি ভেক্টরটা পাবো, অর্থাৎ যে ওসি ভেক্টরটা, অর্থাৎ r ভেক্টর যদি আমি এটা চিহ্নিত করি, তাহলে a ভেক্টরটার মান কত হবে, অর্থাৎ এটা নির্দেশক ভেক্টরটা আমরা এটা আমরা মানটা কিভাবে নির্ণয় করব, সেটা মানে হচ্ছে প্রথম অনুপাত ইনটু এই যে ও এ ভেক্টর প্লাস, অর্থাৎ ও এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর এবং n ইনটু যে বি ভেক্টর ডিভাইডেড বাই দুইটা, মানে দুইটা অনুপাতের যোগফল, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা কি, আমরা আর ভেক্টরের অবস্থান ভেক্টরটা নির্ণয় করে ফেলতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা ছিল আমাদের বিভক্তিকরণের সূত্র, এটা আমাদের পরবর্তীতে ম্যাথগুলোতে অবশ্যই লাগবে, যার কারণে আমি এটা তোমাদের দেখাই দিলাম, ঠিক আছে? এটা ছিল আমাদের ভেক্টরের বিভক্তিকরণের সূত্র, ঠিক আছে? তো আমরা মানে এই পর্যন্ত যতগুলো আমরা টপিক শিখলাম, তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা টপিক ছিল আমাদের অবস্থান ভেক্টর এবং একক ভেক্টর। এই দুইটা ভেক্টরের উপর বেস করে আর কি আমরা মেনলি সামনে যত স্কেলার গুণন, ডট গুণন, ঠিক আছে, তারপর যত যোগ, যত বিয়োগ,
যত কিছু আছে আমরা সবকিছু করবো। তো এই জন্য আমাদের একক ভেক্টর এবং অবস্থান ভেক্টরের ধারণাটা অনেক বেশি ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। এই কনসেপ্টে আমাদের আমরা কি শিখলাম, একক ভেক্টরের ক্ষেত্রে একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা যে ভেক্টরটাকে পাই সেটাকে বলা হবে একক ভেক্টর। দেখো আমি যদি একটা ভেক্টরকে 7 একক একটা ভেক্টরকে, ঠিক আছে, 7 i ক্যাপের একটা ভেক্টরকে আমি যদি 7 দ্বারা ভাগ করি, ঠিক আছে, এটা দ্বারা আমরা কি শিখছিলাম, এটা হচ্ছে x অক্ষ বরাবর 7 ঘর যায়। এখন এই 7 ঘর যদি যায়, এই মানটাকে যদি এই ভেক্টরটাকে যদি এর মান দ্বারা ভাগ করি, এর মানটা কত 7, তাহলে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের i ক্যাপটাই থাকে। তাহলে i ক্যাপটা দ্বারা আসলে আমরা কি বুঝছিলাম, i ক্যাপটা দ্বারা যেটা বুঝছিলাম অর্থাৎ x অক্ষ বরাবর আমরা সেটা একক দূরত্ব অতিক্রম করছি, যে একক দূরত্বটা অতিক্রম করছিলাম এটাকেই আর কি x অক্ষ বরাবর আমাদের যে যত মানে যত ভেক্টর যাবে সেটা একটা একক ভেক্টর বলা হয়, ঠিক আছে, অর্থাৎ ইউনিট ভেক্টর বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে এই i ভেক্টরটা হচ্ছে x ভেক্টরের মানে x অক্ষ বরাবর যত সব ভেক্টর যাবে তাদের একক। ঠিক একইভাবে আমরা যেমন এইটার যে দৈর্ঘ্য নির্ণয় করি সেই ক্ষেত্রে আমরা মিটার ইউজ করি। তো দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে যেমন মিটার একক, এখানে x অক্ষ বরাবর কোনো ভেক্টর গেলে আইটা হচ্ছে ওই x অক্ষ বরাবর যে কোনো ভেক্টর গমনকারীর একক, ঠিক আছে। ঠিক একইভাবে y অক্ষ বরাবর গেলে সেটা j ক্যাপ হবে, ঠিক আছে, যে হবে হচ্ছে কি y অক্ষ বরাবর যে কোনো ভেক্টর গেলে তাকে প্রকাশের একক, এবং কে ভেক্টর হবে যদি z আরেকটা অক্ষ থাকে এখানে, তাহলে সেই ক্ষেত্রে z অক্ষ বরাবর কোনো ভেক্টর গেলে সেই ভেক্টরের প্রকাশের এককটা হবে কি কে ক্যাপ। তো এইগুলাকে বলা হয় আলটিমেটলি ইউনিট ভেক্টর, ঠিক আছে। যে ভেক্টর দ্বারা বোঝায় এটা y অক্ষ বরাবর একটা একক ভেক্টর, x i ক্যাপ দ্বারা বোঝায় এটা হচ্ছে x অক্ষ বরাবর একটা একক ভেক্টর, ঠিক আছে, আর কে ক্যাপ দ্বারা বোঝায় এটা হচ্ছে z অক্ষ বরাবর একটা একক ভেক্টর, ঠিক আছে। তো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। এই একক ভেক্টর দ্বারা আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারে যত ম্যাথগুলো আছে আমাদের ওগুলো প্রত্যেকটা ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা করবো তখন আমাদের এই কনসেপ্টটা ধারণা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি ধারণা না থাকলে যদি ধারণা না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগগুলা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। তো আশা করি তোমরা এই পর্যন্ত যতগুলো টপিক পড়ানো হয়েছে সেগুলো বুঝতে পারছো। তো তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।